নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 7 নিয়ে আলোচনা করব। তো এর আগে কিন্তু আমি 1 থেকে 6 পর্যন্ত বিভিন্ন সেট নিয়ে আলোচনা করেছি। যারা এখনও সেগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। যা আপকামিং যত পরীক্ষা আছে, রেলওয়ে এবং এছাড়াও পিএসসি মিসেলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, সমস্ত পরীক্ষায় সায়েন্সের দিক দিয়ে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 7 নিয়ে আলোচনা করি। বলছে ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোথায় রোটেশন দেখতে পাওয়া যায়? পাতাশাওলা পাতার কোষে, কুমড়ো গাছের কাণ্ডে, নাকি বনচারাল উদ্ভিদের পাতায়, নাকি উপরের কোনোটিই নয়? তা রোটেশন দেখতে পাওয়া যায় কোথায়? তো মনে রাখবে, রোটেশন দেখতে পাওয়া যায় পাতাশাওলা পাতার কোষে হচ্ছে রোটেশন দেখতে পাওয়া যায়। এটা এক ধরনের চলন, ঠিক আছে। কুমড়ো গাছের পাতায় কোথায় কী দেখতে পাওয়া যায়? সার্কুলেশন। ওকে, সার্কুলেশন চলন কিন্তু কুমড়ো গাছের পাতায় দেখতে পাওয়া যায়। আর বনচারালের পাতায় দেখা যায় প্রকরণ। তোমরা জানো যে প্রকরণ এক ধরনের কি রসস্ফীতিজনিত চলন। তো পরীক্ষা এরকম আসতে পারে যে নিচের কোনটি রসস্ফীতিজনিত চলন, তখন অ্যান্সার হবে বনচারাল উদ্ভিদ, বা দ্যাট মিন্স বনচারালের পাতা। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, একটি বস্তুর ঘনত্ব 4 গ্রাম পার সিসি এবং আয়তন 20 সিসি হলে বস্তুটির ভর কত? দেখো, এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হবে। তোমাকে ঘনত্ব দেওয়া আছে, আর কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে। উই নো দ্যাট, আমরা কি জানি যে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, এম বাই ভি, এটা আমরা জানি। তাহলে এম ইকুয়াল টু কী হবে? এম ইকুয়াল টু ঘনত্ব ইন্টু ভি, দ্যাট ইজ ঘনত্বর মান কত বলেছে? 4 গ্রাম সিসি, আর ভি এর আয়তন কত দেওয়া আছে? 20। তাহলে 4 × 20 = 80, অর্থাৎ 80 গ্রাম। তো রাইট অ্যান্সার অপশান এ ইকুয়াল টু, এই অপশান এ ইজ আ রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক অ্যান্সার। যাই হোক, ওকে, পরবর্তী কোশ্চেন দেখো। আর ঘনত্বের একক তো গ্রাম পার সিসি, তোমরা জানো, পরীক্ষা এটাও দিতে পারে। ঘনত্বের একক কি? সিজিএস একক হচ্ছে গ্রাম পার সিসি, আর এসআই একক হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব বা ঘনমিটার। আর সিসি মানেই ঘনসেমি। ওকে, সিসি আর ঘনসেমি একই কথা। কোন হরমোনকে সংকটকালীন হরমোন বলা হয়? থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন। তো সংকটকালীন হরমোন, আপাতকালীন হরমোন, বিপদকালীন হরমোন সবই কিন্তু এক। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, অর্থাৎ অ্যাড্রিনালিন হরমোনকে কিন্তু অ্যাড্রিনালিন হরমোনকে তোমার সংকটকালীন হরমোন বলা হয়। থাইরক্সিন অ্যাকচুয়ালি কি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এবং থাইরক্সিনের হরমোনের প্রভাবে কিন্তু ব্যাঙাচির যে ব্যাঙের রূপান্তর, অর্থাৎ ব্যাঙাচির রূপান্তরণ ঘটে। আচ্ছা, ইনসুলিন তো এর আগে অনেকবার বলেছি, ইনসুলিনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। কী হরমোন বলা হয়? অ্যান্টি ডায়াবেটিক, দ্যাট ইজ ডায়াবেটিক মেলিটাস। ডায়াবেটিক মেলিটাস রোগ প্রতিরোধ করে বলে একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। আর টেস্টোস্টেরন কি? টেস্টোস্টেরন এক ধরনের কিন্তু তোমার কি হরমোন বলবো? স্টেরয়েড ধর্মী হরমোন। তাহলে পরীক্ষা আসতে পারে যে একটা স্টেরয়েড ধর্মী হরমোনের নাম বলো। তো স্টেরয়েড ধর্মী হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন। এবং মনে রাখো, থাইরক্সিন হচ্ছে একটা অ্যামাইনো ধর্মী হরমোন। অ্যামাইনো ধর্মী হরমোন হচ্ছে থাইরক্সিন। পরবর্তী কোশ্চেন দেখো, চাঁদে কোনো বস্তুর ওজন যদি 10 কেজি হয়, দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু রেলে গ্রুপ ডিতে খুব বেশি আসে। চাঁদে কোনো বস্তুর ওজন 10 কেজি হলে পৃথিবীর ওজন কত হবে? দেখো, পৃথিবীতে কোনো বস্তুর ওজন যা হবে, চাঁদে হবে 1/6 ভাগ, 1/6 গুণ, মানে 6 ভাগ। অর্থাৎ চাঁদে যত ওজন হবে পৃথিবীতে কিন্তু 6 গুণ বেশি হবে। তাহলে পৃথিবীর চাঁদে যদি 10 কেজি হয়, পৃথিবীতে হবে কত? 10 × 6, অর্থাৎ 60 কেজি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো পৃথিবীতে বস্তুর ওজন কত হবে। পৃথিবীতে বস্তুর ওজন হবে 60 কেজি। তাহলে এরকমও দিতে পারে যে পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন যদি তোমার 30 কেজি হয়, তাহলে চাঁদে কত কেজি হবে? তাহলে চাঁদে হবে 5 কেজি, তখন 6 দিয়ে ভাগ হবে। ওকে, নিচের কোনটি কার্বনের একটি অনিয়তাকার রূপভেদ? দেখো, কার্বনের কটা রূপভেদ আছে তোমরা জানো। কার্বনের বহুরূপতা ধর্ম দেখায়, তাই না? অ্যালোট্রপি ধর্ম দেখায়। তো কার্বনের প্রথমে কিন্তু 2 প্রকার রূপভেদ আছে, একটা নিয়তাকার রূপভেদ বা ক্লাসাকার, এবং অনিয়তাকার রূপভেদ। নিয়তাকার রূপভেদের মধ্যে কী পড়ে? নিয়তাকার রূপভেদের মধ্যে কিন্তু হীরক, গ্রাফাইট আর ফুলারিন না, এটা ফুলারিন। ওকে, তো এই 3টে হচ্ছে নিয়তাকার রূপভেদ। আর অনিয়তাকার রূপভেদ কোনগুলো? কোক, গ্যাস কার্বন, ভূষাকালি বা ঝুল, আর অঙ্গার বা চারকোল। তো রাইট অ্যান্সার এখানে কোক ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অনিয়তাকার রূপভেদ হচ্ছে কোক। এবার দেখো, এইখানে কতগুলো জিনিস তোমাদের বলে রাখি, যে যদি পরীক্ষায় দেয় যে কার্বনের কোন রূপভেদ ষড়ভুজাকার আকৃতি দেখায়, কি বললাম? কার্বনের কোন রূপভেদ ষড়ভুজাকার, সুষম ষড়ভুজাকার আকৃতি দেখায়, তখন রাইট অ্যান্সার হবে গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু আকৃতি হচ্ছে সুষম ষড়ভুজাকার। আর যদি বলা হয় কার্বনের কোন নিয়তাকার রূপভেদ
তোমার হচ্ছে চতুস্থলকীয় আকৃতি দেখায়, তখন রাইট অ্যান্সার কী হবে? তখন রাইট অ্যান্সার হবে হীরক। হীরক কিন্তু চতুস্থলকীয় আকৃতি দেখায়, এবং এর সাথে সাথে এটাও মনে রাখো যে হীরক চতুস্থলকীয় আকৃতি দেখায় এই কারণে হীরকের মধ্যে যে বন্ধন কোণ থাকে সেই কোণটার মান থাকে 109 ডিগ্রি 28 মিনিট। ক্লিয়ার? 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, আর একটা জিনিস এইখানে বলে রাখি যে তোমরা তো গঠন আকৃতি জানলেই, এবং এইখানে ফুলারিন সম্বন্ধে একটু বলে রাখি। দেখো ফুলারিন হলো অ্যাকচুয়ালি কি, মোটামুটি এখানে 60 থেকে 120টি কার্বন থাকে, এবং যদি পরীক্ষায় বলে যে কার্বনের বিশুদ্ধতম রূপভেদের নাম কি, দেখো যদি বলা হয় কার্বনের বিশুদ্ধতম রূপভেদের নাম কি, তখন অ্যান্সার কিন্তু হবে ফুলারিন। ফুলারিন হচ্ছে কার্বনের বিশুদ্ধতম রূপভেদ। ক্লিয়ার? আর C60 ফুলারিনকে বলা হয় বাকমিনিস্টার ফুলারিন। এটাও কিন্তু আগেরবার রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিল যে বাকমিনিস্টার ফুলারিনে কি কত পরিমাণ কার্বন থাকে, তো মনে রাখবে 60টি, অর্থাৎ C60 এই যে ফুলারিনকে বলা হয় বাকমিনিস্টার ফুলারিন। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। এবং এইখানে আরেকটা জিনিস একটু জেনে রাখো, এগুলো মাথায় আসছে বলে বলে দিচ্ছি সঙ্গে সঙ্গে, যে হীরককে কিন্তু কার্বনেটও বলা হয়, অর্থাৎ কালো হীরককে বলা হয় কার্বনেটও। এবং এই যে গ্রাফাইট অ্যাকচুয়ালি দাগ কাটতে ব্যবহৃত হয়, এই কারণে গ্রাফাইটকে এই কারণে তোমার কালো সীসা বলা হয়, যেহেতু কাগজের উপর দাগ কাটতে পারে। তো কালো সীসা তোমাকে বলতে পারে যে কার্বনের একটি রূপভেদ, নিচের কোনটি কার্বনের একটি রূপভেদ যার নাম কালো সীসা, তো সেটার নাম হচ্ছে গ্রাফাইট। এবং গ্রাফাইট কিন্তু তোমার তড়িতের কিন্তু সুপরিবাহী, তাপ ও তড়িতের সুপরিবাহী। তো অনেক কিছু এইখানে কিন্তু বলে দিলাম। তো এইভাবেই কিন্তু আমাদের ক্লাসগুলো চলতে থাকবে, যে আমরা শুধুমাত্র একটা কোশ্চেন অ্যান্সারের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, ওর উপর বেস করে যা কোশ্চেন আসতে পারে আপকামিং যে কোনো পরীক্ষায়, তো সেগুলো নিয়েও আলোচনা করে থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, আর ভালো লাগলে লাইক করো। দেখো পরের কোশ্চেন কি আছে, নিচের কোনটিকে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়? মস্তিষ্ক, সাইন্যাপস, সুষুম্নাকাণ্ড নাকি পন্স? তো রাইট অ্যান্সার সাইন্যাপসকে কিন্তু বলা হয় শারীরবৃত্তীয় ভাল্ব। তাহলে সাইন্যাপসকে কি বলা হয়? শারীরবৃত্তীয় ভাল্ব। দেখো মস্তিষ্কের আবরণী কি? মস্তিষ্কের আবরণী তোমরা জানো মেনিনজেস, এবং মস্তিষ্কে কিন্তু CSF সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এই কোশ্চেনটা এসেছিল 2018 যে গ্রুপ ডির কোশ্চেন হয়েছিল, যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এই CSF এর সম্পূর্ণ নাম কি? তো CSF এর সম্পূর্ণ নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। পন্স অ্যাকচুয়ালি কী করে? শ্বাসক্রিয়ায় সাহায্য করে। কি বললাম? শ্বাসক্রিয়ায় সাহায্য কিন্তু পন্স। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কতগুলি? তো করোটি স্নায়ু কতগুলি? করোটি স্নায়ু হচ্ছে মানুষের হচ্ছে 12 জোড়া। 12 জোড়া কিন্তু করোটি স্নায়ু, এবং সুষুম্না স্নায়ু কিন্তু 31 জোড়া। দেখো কি করে মনে রাখবে, অনেকে ভুল করে ফেলো যে সুষুম্না তোমার 31 জোড়া হবে নাকি করোটি 31 জোড়া হবে। দেখো ক আগে না স আগে? হিসাব করো, ক আলফা, আমাদের যে বাংলায় যে ক খ গ ঘ, তো ক আগে, তাহলে যে ছোট সে আগে থাকবে, অর্থাৎ 12 জোড়া করোটি স্নায়ু। আর যেহেতু দন্ত স পড়ে আছে তাই 31 জোড়া, যেহেতু স অনেক পড়ে আছে তাই 31 জোড়া সুষুম্না স্নায়ু। তো এইভাবে অ্যাকচুয়ালি এটা মনে রাখার একটা টেকনিক বললাম। তোমরা যদি কোনোভাবে মনে রাখতে পারো সেটা তোমাদের ব্যাপার, আমার যেটা মনে হলো আমি সেটা তোমাদের একটু জাস্ট শেয়ার করলাম। ওকে, তাহলে আর জীবনে ভুলবে না, ক যেহেতু আগে তার মানে কমটা আগে হবে, অর্থাৎ ক দিয়ে করোটি স্নায়ু, তো দ্যাট মিনস 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। আর এখানে কোনগুলো করোটি স্নায়ু, যেমন আজ্ঞাবহ স্নায়ু আছে, তারপর হচ্ছে তোমার আজ্ঞাবহ, তারপরে সংজ্ঞাবহ, তারপরে মিশ্র স্নায়ু, এগুলো কিন্তু আজকে সকালে মানে তোমাকে এর আগের কোনো ভিডিওতে আমি বুঝিয়েছি, তো সেগুলো কিন্তু সেইভাবে মনে রেখো। হ্যাঁ, দেখবে মনে থাকবে। নাক কান গলা দিয়ে মনে রাখবে, নাক কান গলা এগুলো কি? সংজ্ঞাবহ। নাক কান গলা এগুলো হচ্ছে সংজ্ঞাবহ। ক্লিয়ার? তারপরে আরও ফেসিয়াল যেমন বললাম ভেগাস, হ্যাঁ ফেসিয়াল, ট্রাইজেমিনাল, এগুলো কি? এগুলো হচ্ছে মিশ্র স্নায়ু। আর আজ্ঞাবহ বাকি যারা পড়ে আছে সেগুলো আজ্ঞাবহ, মানে মোটামুটি লাগিয়ে দিতে পারবে, তাই না? যে যখন অপশান থাকবে, যদি দেখো বাকিগুলো তুমি জানো, তাহলে যেটা জানো না সেটাই তখন আজ্ঞাবহ হবে। তো এইভাবেও কিন্তু কোশ্চেনের অ্যান্সার করে আসা যায়। সব কিছু জানতে হবে তার কোনো মানে নেই। জার্মান সিলভার কী কী উপাদান নিয়ে গঠিত? দেখো জার্মান সিলভারকে আমি মনে রাখতে বলেছি কি? জার্মান সিলভারকে মনে রাখবে হচ্ছে জানিতিজা। আমি একটু লিখে দিই, দেখো এই পেনের গণ্ডগোলে এটা হচ্ছে বর্গজ্জা, নয় শিকারে জানিতিজা। তো যা মানে কি? জার্মান সিলভার। নি মানে কি? নি মানে নিকেল। ক্লিয়ার? তি মানে তামা মানে কপার, আর যা মানে জিঙ্ক, অর্থাৎ নিকেল তামা জিঙ্ক। কোথায় আছে? জিঙ্ক তামা নিকেল, অর্থাৎ অপশান নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। অর্থাৎ জিঙ্ক নিকেল তামা বা জিঙ্ক তামা নিকেল, এটা হচ্ছে তোমার জার্মান সিলভারে থাকে। কিন্তু দেখো জার্মান সিলভার নাম হলেও এর মধ্যেই কিন্তু কোনো সিলভার থাকে না। তো পরীক্ষা কোশ্চেনটা এইভাবেও আসে যে নিচের
কোনটিতে সিলভারের পরিমাণ শূন্য বা সিলভার থাকে না, তখনও অ্যান্সার হবে কি জার্মান সিলভার। পরবর্তী কোশ্চেন দেখো, দেখো এগুলোর কিন্তু পার্সেন্টেজও দেয়, তো পার্সেন্টেজও তোমরা পড়ে রেখো। আমি কোনো না কোনো ভিডিওতে পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব এবং কীভাবে টেকনিক্যালি আলোচনা করব, কীভাবে তুমি মনে রাখবে যে কোনটাতে কত পার্সেন্টেজ থাকে, কোনটাতে 70%, কোনটাতে 20%, কোনটাতে 10%, কিসের উপর ভিত্তি করে এগুলো হয়, সব কিছু তোমাদের ডিটেলসে আলোচনা করব যাতে তোমরা মনে রাখতে পারো। ব্যাকটেরিয়ার দেহে কোন ধরনের কোষ বিভাজন দেখতে পাওয়া যায়? মাইটোসিস, মিওসিস, সাইটোকাইনোসিস নাকি অ্যামাইটোসিস? তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ ব্যাকটেরিয়ার দেহে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখতে পাওয়া যায়। মাইটোসিস কোষ বিভাজনটা কি? যেখানে মাইটোসিস মানে হচ্ছে সদৃশ বিভাজন, অর্থাৎ এন সংখ্যক যদি বিভাজন হয়ে যদি এন তৈরি করে তখন তাকে বলা হয় সদৃশ বিভাজন। কি বললাম? যে অপত্য জনু মানে জনিত্রী জনু থেকে যখন অপত্য জনুতে আসবে তখন ক্রোমোজোম সংখ্যা যদি সেম হয়, অর্থাৎ এন সংখ্যক যদি সেই এনে বিভাজিত হয় তখন তাকে বলা হয় মাইটোসিস। এই কারণে একে বলা হয় সদৃশ বিভাজন। পরীক্ষা কিন্তু এরকম আসে যে নিচের কোন বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়, তখন মনে রাখবে মাইটোসিস কোষ বিভাজনকে কিন্তু সদৃশ বিভাজন বলা হয়। আর মিওসিসকে কী বলা হয়? মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন। কেন? তো 2n সংখ্যক যদি তোমার জনিত্রী কোষে থাকে তখন অপত্য কোষটা সেটা n হয়ে যায়, অপত্য কোষে তখন n চলে আসে। তো যেহেতু n সংখ্যক চালু হয় তখন এটাকে বলে কি? এটাকে বলা হয় তোমার হ্রাস বিভাজন। তাই মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন এবং মাইটোসিসকে বলা হয় সদৃশ বিভাজন। পরবর্তী কোশ্চেন দেখো, স্বচ্ছ চুনজলের মধ্য দিয়ে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে নিচের কোন পদার্থ উৎপন্ন হয়? ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলছে একটা তোমার স্বচ্ছ চুনজল আছে, তার মানে স্বচ্ছ চুনজলের সংকেত কি? CaOH2। এটা হচ্ছে স্বচ্ছ চুনজলের সংকেত, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। মানে পোড়া চুনে যদি তুমি জল দাও তাহলেই তুমি কলিচুন উৎপন্ন হয়, যেটা হচ্ছে স্বচ্ছ চুনজলের সংকেত। এবার বলছে এই স্বচ্ছ চুনজলে যদি আমি অল্প পরিমাণ CO2 যোগ করি, মানে দ্যাট ইজ চুনজলটাকে যদি বায়ুমণ্ডলে রেখে দিই তাহলে সেটা হালকাভাবে তোমার কার্বন ডাইঅক্সাইড সঙ্গে তার সঙ্গে বিক্রিয়া হবে। তো বিক্রিয়া হয়ে কী যৌগ উৎপন্ন হয় এটাই তোমাকে জানতে চেয়েছে। তো বিক্রিয়ায় কী যৌগ উৎপন্ন হয়? দেখো খুব সিম্পল, এখানে ক্যালসিয়াম আছে, তাহলে ক্যালসিয়াম তো উৎপন্ন হবেই। তুমি যদি এইভাবে পড়াশোনা করো জিনিসগুলো জীবনে ভুলবে না। আর এখানে কার্বন আছে, তো ক্যালসিয়াম তার সঙ্গে কার্বন, আর অক্সিজেন কটা আছে? এইখানে 2টো অক্সিজেন আর এইখানে 2টো অক্সিজেন, তার মানে একটা অক্সিজেন দিয়ে দাও, কেন CO4 তো হয় না, তো ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CO3। তোমাকে এটাই চেয়েছে যে ক্যালসিয়াম কার্বনেটের একটা অধক্ষেপ পড়ে, ক্লিয়ার? ক্যালসিয়াম কার্বনেটের একটা অধক্ষেপ তৈরি হয়, তার সঙ্গে জল, কেননা এখানে H2 আর একটা O পড়ে আছে, অর্থাৎ এর সাথে আর কি তৈরি হয়? জল তৈরি হয়, ক্লিয়ার? এর সাথে আর জল তৈরি হয়। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন বি ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট এবং জল তৈরি হয় যদি অল্প পরিমাণ চুন জল চালনা করি। কিন্তু এইখানে আরেকটা জিনিসও দেয়, যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে প্রথমে অল্প পরিমাণে এবং পরে বেশি পরিমাণে, বেশি পরিমাণে যদি চুন জল তোমার কার্বন ডাইঅক্সাইড চালনা করি তাহলে কি উৎপন্ন হয়? তো মনে রেখো তখন কি হয়, প্রথমে তো ক্যালসিয়াম কার্বনেট আর জল উৎপন্ন হলো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, আর কি উৎপন্ন হলো? ওয়াটার তৈরি হলো। এবার আবার এখানে CO2 দিচ্ছি, আবার বলছে অতিরিক্ত পরিমাণ CO2 দিলে এটা কি উৎপন্ন হয়? কিছু না, সিম্পল ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 এইটা উৎপন্ন হয়, দ্যাট ইজ ক্যালসিয়াম বাইকার্বনেট, এবং যেটা হয় দ্রাব্য এবং এটা দ্রবীভূত হয়ে যায়, ফলে চুনজল কি হয়? আবার তোমার মানে অস্বচ্ছ চুনজল, প্রথমে তো অস্বচ্ছ হলো, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হলো, সেটা হচ্ছে অস্বচ্ছ, আর সেটা দ্রাব্য না, এই কারণে অস্বচ্ছ হয়ে যায়। পরে অতিরিক্ত পরিমাণ যদি কার্বন ডাইঅক্সাইড যায় তখন তৈরি হয় ক্যালসিয়াম বাইকার্বনেট, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, যেটা দ্রবীভূত হয়ে যায় এবং চুনজল, অস্বচ্ছ চুনজল আবার কি হয়ে যায়? স্বচ্ছ হয়ে যায়, বা ঘোলা চুনজল আবার স্বচ্ছ হয়ে যায়। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে আমি এখানে কি বলতে চাইলাম। তো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এই কারণে বলি গুরুত্বপূর্ণ। ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গদের আকর্ষণ করে? বৃতি, পাপড়ি, পুংস্তবক না স্ত্রীস্তবক? তো কোন অংশ পরাগযোগের জন্য বিভিন্ন যে পোকামাকড় আছে তাদের আকর্ষণ করে? তো রং বেরঙের যেসব পাপড়ি, তাই দেখেই কিন্তু অ্যাকচুয়ালি কীটপতঙ্গরা সেই ফুলের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের পায়ে যেসব পরাগধানী বা যেসব পুংকেশর লেগে থাকে সেগুলো গর্ভকেশরের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু আমাদের পরাগযোগ বা মিলন ঘটে, ফলে ফুল থেকে ডিম্বাশয় থেকে কিন্তু ফলে পরিণত হয়। আশা করি বুঝতে পারলে। পরের কোশ্চেন দেখো, মেন্টালি, আচ্ছা যদি মনে হয় আমি খুব ফাস্ট পড়াচ্ছি, কারণ আমি চাইছি শর্ট টাইমে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করে দিতে, তো যদি মনে হয় খুব ফাস্ট হচ্ছে তোমরা এটাকে স্লো মোশনে দেখে নিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার।
মেন্ডেলিফ নিম্নের কোন মৌলটিকে দুষ্টু মৌল হিসেবে আখ্যা দেয়? অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন। তো আশা করি তোমরা অনেকেই জানো এই কোশ্চেনের অ্যান্সার। তো হাইড্রোজেনকে কিন্তু মেন্ডেলিফ দুষ্টু মৌল হিসেবে আখ্যা দেয়। কেন? এর কারণ হচ্ছে দেখো হাইড্রোজেন কিন্তু ভালো করে একটা জিনিস খেয়াল রাখো, হাইড্রোজেন একমাত্র একটা বেশ কি বলবো, হাইড্রোজেন এমন একটা গ্যাস, হাইড্রোজেন কিন্তু গ্যাস, তাই কি না? এটা মেটাল না, কিন্তু মেটালের ঘরে আছে। তাহলে হাইড্রোজেন গ্যাস কিন্তু আছে কোথায়? গ্রুপ ওয়ানে। গ্রুপ ওয়ানে বসিয়ে দিয়েছে, গ্রুপ ওয়ানে কিন্তু হাইড্রোজেন আছে, কিন্তু হাইড্রোজেন কিন্তু নিচে গ্যাস, অথচ মানে নিজে কিন্তু গ্যাস, অথচ বসে আছে কোথায়? ধাতুর ঘরের মধ্যে। তাহলে এটা দুষ্টু বলবো না কি বলবো? আচ্ছা, হাইড্রোজেন তোমার H+ আয়ন তৈরি করে, অথচ হাইড্রোজেন গ্রুপ 17-এও বসানো যায়। হাইড্রোজেন H+ আয়ন তৈরি করে, তার মানে হাইড্রোজেন ধাতুর সঙ্গে সাদৃশ্য আছে, এই কারণে ধাতুতে গিয়ে বসেছে। আবার হ্যালোজেনে কারা থাকে? হ্যালোজেনে থাকে তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল, তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল। তাহলে হাইড্রোজেন হ্যালোজেনের মধ্যে থাকা উচিত না। ক্লিয়ার? তো হাইড্রোজেন কিন্তু হ্যালোজেন ঘরেও বসা যায়, অর্থাৎ গ্রুপ 17-এও বসতে পারে। কেন পারে? কেননা হাইড্রোজেন হাইড্রাইড আয়নও তৈরি করতে পারে। হাইড্রোজেন একমাত্র ধাতুর মধ্যে, মনে রাখবে, ধাতুর ঘরের মধ্যে একমাত্র হাইড্রোজেনই H- আয়ন তৈরি করতে পারে। তো পরীক্ষায় দিতে পারে, পরীক্ষায় এরকম কোশ্চেন দিতে পারে যে গ্রুপ ওয়ানে অবস্থিত ধাতুগুলির মধ্যে কোন মৌলটি কেবলমাত্র নেগেটিভ আয়ন তৈরি করতে পারে। তো মনে রাখবে একমাত্র হাইড্রোজেনই পারে নেগেটিভ আয়ন তৈরি করতে। তাই যেহেতু হাইড্রোজেন নেগেটিভ আয়ন তৈরি করতে পারে, তাই হাইড্রোজেনকে গ্রুপ 17-ও বসানো যেতে পারে সেইভাবে চিন্তাভাবনা করে। তো এই কারণে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়। তথাপিও হাইড্রোজেনকে সব দিক বিশ্লেষণ করে দেখা গেছে ওই গ্রুপ ওয়ানের সঙ্গে অনেক সাদৃশ্য আছে, এই কারণে হাইড্রোজেনকে গ্রুপ ওয়ানে বসানো হয়েছে। আচ্ছা, অক্সিজেনের কটা আইসোটোপ পরীক্ষা আসতে পারে? অক্সিজেনের 3টে আইসোটোপ। কি? 8-16, 8-17, 8-18। আমি এটা কি বলতে চাইছি, যারা আমার আগের ভিডিও দেখোনি তারা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি, ধরো 8-16। তো এইভাবে লেখা হয়, এইভাবে কিন্তু লেখা হয় 8-16, 8-17, 8-18, এই 3টে হচ্ছে অক্সিজেনের 3টি আইসোটোপ। আর কার্বন নিয়ে তো এইমাত্র কিছু বললাম, কার্বনের রূপভেদ নিয়ে বললাম। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। হিমোফিলিয়া রোগীর উত্তরাধিকার প্রক্রিয়া যার অনুরূপ সেটি হলো বর্ণান্ধতা, কানের লতিতে চুল, থ্যালাসেমিয়া, নাকি উপরের কোনোটিই নয়। তো মনে রাখবে হিমোফিলিয়া রোগীর উত্তরাধিকার প্রক্রিয়ার অনুরূপ কোনটি? অনুরূপ হলো বর্ণান্ধতা। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবে? কিভাবে মনে রাখবো এটা? ধরো আমি ভুলে যেতেই পারি, আরও 1 মাস পর তুমি ধরো এই জিনিসটা পড়লে না, তো গন্ডগোল হতেই পারে। তো মনে রাখার একটা স্বচ্ছ, একটা সুন্দর নিয়ম বলে দিই। মনে রাখবে হিমোফিলিয়া রোগটিই হয় X ক্রোমোজোম ঘটিত। কি বললাম? হিমোফিলিয়া রোগটি হয় X ক্রোমোজোম ঘটিত। মানে X ক্রোমোজোমে তোমার যে জিনটা থাকে সেই জিনের তোমার মিউটেশনের জন্য, কি বললাম? মিউটেশনের জন্য। মিউটেশন মানে নিশ্চয়ই জানো, মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন। ঠিক আছে? X ক্রোমোজোমে যে জিনটা থাকে তার মিউটেশনের জন্যই কিন্তু হিমোফিলিয়া রোগটি হয়। এবং বর্ণান্ধতাও না, বর্ণান্ধতাও X ক্রোমোজোম ঘটিত। ক্লিয়ার? তো তুমি যদি জানো যে হিমোফিলিয়া X ক্রোমোজোম ঘটিত রোগ, বর্ণান্ধতাও X ক্রোমোজোম ঘটিত রোগ, তাহলে হিমোফিলিয়ার সঙ্গে বর্ণান্ধতার একটা সাদৃশ্য আছে। তো সেইভাবে কিন্তু তুমি মনে রাখতে পারো যে হিমোফিলিয়া রোগীর উত্তরাধিকার প্রক্রিয়া যার অনুরূপ সেটি হলো বর্ণান্ধতা। এবার যদি বলি থ্যালাসেমিয়া, ক্লিয়ার? থ্যালাসেমিয়া কিন্তু একটা বংশগত রোগ, অবশ্যই বর্ণান্ধতা একটা বংশগত। তো থ্যালাসেমিয়া তোমার এটা হচ্ছে অবশ্যই বংশগত রোগ। আর এটার কারণে কিন্তু থ্যালাসেমিয়ার কারণে কি হয়? থ্যালাসেমিয়ার কারণে মানে রক্তক্ষরণ ঘটে, সহজে রক্ত পড়া বন্ধ হয় না। ক্লিয়ার? থ্যালাসেমিয়া রোগ হলে একটা ব্যক্তি, মানে একজন ব্যক্তির প্রচুর পরিমাণে রক্তক্ষরণ ঘটে, ফলে রক্ত পাল্টাতে হয়, এবং রক্ত পাল্টাতে একসময় কি হয়, কিডনি, লিভার এগুলো ড্যামেজ হয়ে যায়। তো এইভাবে রোগীর কিন্তু মৃত্যু হতে থাকে। আর এই যে কানের লতিতে চুল, হ্যাঁ, এটা কিন্তু Y ক্রোমোজোম ঘটিত একটা সমস্যা। ক্লিয়ার? এটাও বংশগত রোগ, প্রত্যেকটাই বংশগত রোগ, কিন্তু কানের লতিতে চুল হচ্ছে Y ক্রোমোজোম বিশিষ্ট একটা সমস্যা। পরবর্তী কোশ্চেন দেখো, কোনো পরিবাহীর রোধ বলছে 6 ওহম। তাহলে রোধ মানে কি? রোধ কী দিয়ে ডিনোট করা হয়? আমি কিন্তু আগের ভিডিওতে এগুলো আলোচনা করে দিয়েছি, তাই এখানে আর কিছু বলবো না। রোধ ডিনোট করা হয় R দিয়ে, তাই R সমান কি? 6 ওহম বলে দিয়েছে। R সমান 6। আচ্ছা, এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ মাত্রা I সমান বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বিভব প্রভেদ কত? আমরা ফর্মুলা কি জানি? V = IR। এটা হচ্ছে ওহমের সূত্র থেকে আমরা জানি। তাহলে I এর মান হচ্ছে 2 আর R এর মান হচ্ছে 6, অর্থাৎ 6 দুগুণী 12। আচ্ছা, 12 কী হবে? এখানে তো সব অপশানে ভোল্ট আছে, তাই কোনো চিন্তা নেই। কিন্তু ভোল্টের পরিবর্তে যদি উল্টো পাল্টা দিত, তুমি কী করতে? তুমি তাহলে কী করতে? দেখো, কিছুই না, সিম্পল ব্যাপার। অ্যাম্পিয়ার ইন্টু তোমার আর মানে কি? ওহম।
আর ছেড়ে দাও ওরমভাবে ভাবার চাইতে বিভব প্রভেদের একক কী তোমাদের বারবার পড়িয়েছি, বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, তখন এখানে বুঝিয়ে যেতে যে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ 12 ভোল্ট হবে। পরবর্তী কোশ্চেন দেখো, কক্সিস কক্সিস মানুষের কোন অঙ্গের নিষ্ক্রিয় রূপ? সিকাম, নিকটেটিং পর্দা, লেজ নাকি উপরের কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, এটা কিন্তু লেজ। আমাদের মানুষের শরীরে যে লেজ, যেটা লেজ ছিল তারই তোমার নিষ্ক্রিয় রূপ হচ্ছে এখন কক্সিস। দেখবে বাচ্চাদের যখন শিশু জন্ম নেয় তখন ঠিক পিছন দিকে হালকা টাইপের একটা লম্বা লেজের মতো দেখতে পাওয়া যায়, সেটাই আগে লেজ ছিল মানুষের, সেটা এখন আস্তে আস্তে তার যেহেতু ব্যবহার হয় না, যেহেতু ব্যবহার না হতে হতে সেটা আস্তে আস্তে কী হয়েছে, রূপান্তরে হয়ে এখন বর্তমানে কক্সিসে পরিণত হয়েছে। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, তো এগুলো থাকা না থাকা সমান কথা। সেরকম যেমন সিকাম, সিকাম কার নিষ্ক্রিয় রূপ? সিকাম কিন্তু ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যেটা বিশেষ করে মেয়েদের কিন্তু এই অ্যাপেন্ডিক্স সমস্যাটা হয় এবং অপারেশন করতে হয়। তো এই কারণে মানে বিদেশে বিভিন্ন উন্নতশীল দেশে এই অ্যাপেন্ডিক্সকে আগেই বাদ দিয়ে দেয়, শিশু জন্ম হওয়ার পরেই কিন্তু অ্যাপেন্ডিক্সটা বাদ দিয়ে দেয়, যাতে ভবিষ্যতে কোনো এই সমস্যার দরুন কোনো সমস্যা না হয়। ক্লিয়ার? তো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কিন্তু বর্তমানে সিকামে পরিণত হয়েছে। ক্লিয়ার? যেটা নিষ্ক্রিয় রূপ। আচ্ছা, নিকটেটিং পর্দা যেটা উপপল্লব ছিল আমাদের বড় বড় আগে উপপল্লব ছিল, তো উপপল্লব বর্তমানে যেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে সেটা হচ্ছে নিকটেটিং পর্দা। তো এগুলো কিন্তু দিতে পারে পরীক্ষায়। তাহলে লেজ হচ্ছে এখন তার নিষ্ক্রিয় রূপ কোনটি? সেটা হচ্ছে কক্সিস, নিকটেটিং পর্দা কি? উপপল্লব, আর সিকাম হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। সেরকম আরও আছে যেমন এগুলো তো মানুষের ক্ষেত্রে বললাম, সেরকম তোমার উট পাখির ক্ষেত্রে আছে যেটা হচ্ছে নিষ্ক্রিয় রূপ, সক্রিয় ডানা যেটা নিষ্ক্রিয় ডানা। তারপরে কালকা সুন্দরী যেটা আগে ছিল স্ট্যামিনোড, যেটা তোমার এখন নিষ্ক্রিয় রূপ হচ্ছে পুংকেশর। ক্লিয়ার? আগে ছিল স্ট্যামিনোড, যেটা নিষ্ক্রিয় রূপ হচ্ছে পুংকেশর। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে বজ্রের ঝলক দেখার 3 সেকেন্ড পরে আমি একটা আকাশের দিকে কোনো বজ্রের ঝলক দেখতে পেলাম, তার 3 সেকেন্ড পরে বজ্রপাতের শব্দ শুনতে পেয়েছি। কেননা তোমরা জানো আলোর বেগ শব্দের বেগের তুলনায় বেশি, তাই আলোটা আগে দেখা যায়, তারপরে কিন্তু শব্দকে শোনা যায়, এটা তোমরা সবাই জানো। 3 সেকেন্ড পরে শব্দ শুনলাম, তাহলে বলছে বজ্রপাতের স্থান থেকে, অর্থাৎ আমি যেখান থেকে তোমার ওই বজ্রপাতটাকে দেখছি তার দূরত্ব কত, বজ্রপাতের স্থান থেকে শ্রোতার দূরত্ব কত। তো সিম্পল ব্যাপার, শব্দের বেগ দিয়ে দিয়েছে আমাকে 332 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমি এটা বলতে চাইছি, মানে এটা বলা যায় শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, এই কথা দিয়ে এটা বলা যায় যে 1 সেকেন্ডে শব্দ কত মিটার দিয়েছে, তো কত মিটার দূরত্ব যাবে? 332 মিটার দূরত্ব যাবে 1 সেকেন্ডে। তাহলে 3 সেকেন্ড পর যেহেতু আমি তোমার আওয়াজ শুনতে পেয়েছি 3 সেকেন্ড পর, তাহলে 3 সেকেন্ডে কত দূরত্ব যাবে? 3 সেকেন্ডে 332 × 3। এই টাইপের কোশ্চেনই কিন্তু দেয়। তোমরা গত যেসব পরীক্ষা আছে তোমরা কোশ্চেনগুলো দেখো এবং আমি সাথে সাথে দিয়ে যাব, তাহলেই বুঝতে পারবে যে কী টাইপের কোশ্চেন হয়ে থাকে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 3 দুগুণে 6, লাস্টে 6 আছে, তো লাস্টে 6 আছে আর কোনো চাপ নেই, 996, তো আর দেখার দরকার নেই। সব কিছু যে ক্যালকুলেশন করতে হবে তোমাকে তার কোনো মানে নেই, যদি মিলে যায় হয়ে গেল। 3 দুগুণে 6, তার মানে 996 কিছু একটা অ্যান্সার হবে। তো দূরত্ব কত? 996 মিটার, বা যাই হোক মিটারই হবে অবশ্যই, কেননা মিটার পার সেকেন্ড দিয়েছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন দেখো, সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণে ফেনলফথ্যালিন যোগ করলে বর্ণের কী পরিবর্তন হয়? দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু মানে আমি তোমার হচ্ছে এর আগের কোনো ভিডিওতে ফেনলফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার কী জানো, লিটমাস, এই 3টে নিয়ে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। যারা এখনও ওই ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, কেননা ওইটা বোঝার পর, যেটা বুঝিয়েছি সেটা বোঝার পর তোমাদের এই টাইপের কোশ্চেনের আর কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? তো এই কারণেই বলছি বারবার যে যারা আমার আগের ভিডিও এখন দেখোনি তারা অবশ্যই দেখো, যারা নিউ ভিউয়ার্স আছো। ওকে, তো দেখো আমাকে ফেনলফথ্যালিনের প্রশম বর্ণ কি? একটা জিনিস মনে রাখো, ফেনলফথ্যালিনের একটাই বর্ণ যেটা অ্যাসিড দ্রবণে, যেটা হচ্ছে লালচে বেগুনি, বাকি সব বর্ণহীন। এই টেকনিক আমি বুঝিয়ে দিয়েছি ওইখানে। তো তোমাকে শুধু বুঝতে হবে এই যে সোডিয়াম কার্বনেট যে জলীয় দ্রবণ করেছি তার অ্যাকচুয়ালি অ্যাসিড, সেটা কি অ্যাসিড না ক্ষার, এটা বুঝতে হবে। সোডিয়াম কার্বনেটের সংকেত কি? সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনেট এ যখন তোমার কি বলবো, জলের সঙ্গে বিক্রিয়া করবে, কেননা জলের সঙ্গে বিক্রিয়া করবে তখন এটা উৎপন্ন করবে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এখানে NaHCO3 না, সরি জাস্ট 1 মিনিট,
জাস্ট 1 মিনিট, এটা হয় NaOH, ক্লিয়ার? NaOH অর্থাৎ অ্যাকচুয়ালি ক্ষার দ্রবণ, আমি এটাই বলতে চাইছি যে NaOH তৈরি করে, ঠিক আছে? এখানে একটা ক্ষারীয় দ্রবণ তৈরি করে, এর সাথে আর যা খুশি তৈরি করুক, দ্যাট ইজ ক্ষারীয় দ্রবণ তৈরি করে। তাহলে ক্ষার দ্রবণে যদি আমি ফেনolphthalein যোগ করি তার বর্ণ কী হয়? ক্ষার দ্রবণে বর্ণহীন। তো সেইভাবে কিন্তু তোমাকে এগুলো ভাবতে হবে। তাহলে তোমার আসল জিনিসটা যেটা জানতে হবে সেটা হচ্ছে ফেনolphthalein অ্যাসিড দ্রবণে বর্ণ কী, ক্ষার দ্রবণে বর্ণ কী, প্রশম দ্রবণে বর্ণ কী। যদি এটা প্রশম দ্রবণ তৈরি করতো তাহলে প্রশম দ্রবণে ফেনolphthalein যে কালার শো করে সেটা লিখতে হতো। যদি এটা অ্যাসিড দ্রবণ তৈরি করে, কিন্তু এইখানে মনে হচ্ছে একটু কনফিউশন হচ্ছে আমার, এই কারণে, জাস্ট 1 মিনিট। তোমার যেহেতু অ্যাসিড দিয়েছে তার মানে সোডিয়াম কার্বনেট কিন্তু অ্যাকচুয়ালি NaOH হবে না, এটা একটা অ্যাসিড দ্রবণ তৈরি করে। দেখো এর রিয়াকশান আমি তোমাকে পরে বলছি, কোনো ভিডিওতে বলে দেবো। এখানে যদি দিই তাহলে এটা উৎপন্ন করে যেটা আগে লিখেছি সেটাই NaHCO3, ঠিক আছে? NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট যৌগ কিছুটা তৈরি করে, তো এটা কিছুটা অ্যাসিড টাইপের হয়, ক্লিয়ার? তো এই কারণে এটা বর্ণহীন হবে না, এটা লালচে গোলাপি হবে, কেননা অ্যাসিড দ্রবণে তোমার ফেনolphthalein বর্ণ হচ্ছে লালচে গোলাপি, কেননা সোডিয়াম বাইকার্বনেট কিন্তু একটু অ্যাসিড দ্রবণ তৈরি করে, এটা মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন ধাতু মিনামাটা রোগ সৃষ্টি করে? তামা, পারদ, সীসা, ক্যাডমিয়াম। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার পারদ কিন্তু তোমার মিনামাটা রোগ সৃষ্টি করে। ওকে, সীসা কী করে? সীসা ঘটিত যে দূষণ হয় সেটা কী ধরনের দূষণ? সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। সীসার কারণে ডিসলেক্সিয়া রোগ হয় এবং ক্যাডমিয়ামের কারণে কিন্তু ইটাই রোগ হয়। পরবর্তী কোশ্চেন দেখো, BaCl2 H2SO4 BaSO4 + 2HCl একটা সমীকরণ তোমাকে দিয়েছে, বলছে প্রদত্ত বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? তো পরীক্ষায় এই টাইপের কিন্তু আসেই, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিই, যারা রেলের পরীক্ষা দিতে যাচ্ছ তারা সায়েন্সের থেকে এই টাইপের কোশ্চেন কোনো না কোনো শিফটে পাবেই, শিওর। তো সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া নাকি বিনিময় বিক্রিয়া? দেখো এটা ডিটেলসে তোমাদের একটু জানতে হবে যে কোনগুলোকে সংযোজন বিক্রিয়া বলে, কোন টাইপের বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়া বলে। তো আমি ছোট্ট করে বলে দিচ্ছি, কিন্তু আমি যখন তোমাদের এটা কি বলবো ডিটেলস ভিডিও দেবো তখন আমি তোমাদের সেই ব্যাপারগুলো আলোচনা করে দেবো। দেখো সংযোজন বিক্রিয়া মানে পরিষ্কার বুঝতে পারছো যে বিক্রিয়ায় সংযোজিত হয়। যদি আমি বলি Mg+O2, Mg+O2, তো MgO, এই যে Mg অর্থাৎ যদি ব্যালেন্স করি তাহলে 2Mg হবে, 2Mg+O2 তোমার হচ্ছে 2MgO। তো এই যে বিক্রিয়া অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম আর অক্সিজেন যুক্ত হয়ে কি হচ্ছে? সংযোজিত হচ্ছে, একটা বড় যৌগ তৈরি হচ্ছে, তো এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কেমন? বিয়োজন বিক্রিয়া ধরো কোনো একটা যৌগ ভেঙে গিয়ে কোনো যৌগ তৈরি করে, তো কোনো দুটো যৌগ তৈরি হয়েছে। যেমন আমি যদি বলি PbNO3, তাহলে এটা কি তৈরি হয়? PbO + NO2, ঠিক আছে? PbO + NO2, এই যে ভেঙে যাওয়া, তো এটাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? যেমন আমি যদি বলি প্রতিস্থাপন বিক্রিয়াটা এক্সাম্পল দিই, যেমন কি এক্সাম্পল দেবো, একটা এরকম দিই, ধর Zn + H2SO4, ঠিক আছে? Zn + H2SO4 সমান হচ্ছে ZnSO4 + H2। তাহলে এইখানে কি হয়েছে দেখো, এই যে Zn অর্থাৎ জিঙ্ক কী করে H2SO4 থেকে জিঙ্ক কী করেছে? H2SO4 থেকে H2কে প্রতিস্থাপিত করে নিজে SO4 ঘাড়ে গিয়ে বসে গেছে, তার মানে কি এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়াগুলোকে চিনতে হয়। তাহলে তোমরা যত জিনিসগুলো করবে তত জানবে যে কী করে বার করতে হয়, কী করে বুঝতে হয়। তাহলে দেখো এইখানে কি হয়েছে, এই যে BaCl2 বেরিয়াম কি করেছে? H2SO4 থেকে, তাই না? বেরিয়াম কি করেছে? H2SO4 এই যৌগটি থেকে তোমার একজনকে সরিয়েছে এবং ও আবার আরেকজনের ঘাড়ে বসেছে। দেখো একজনকে পুরোপুরি সরিয়ে দিয়ে চলে যাওয়া সেটাকে বলা হয় প্রতিস্থাপন। কিন্তু এরা কি করেছে? এই BaCl2 H2SO4 সঙ্গে বিক্রিয়া করে Ba চলেছে SO4 জায়গায় আর Cl2 গেছে H2 জায়গায়, ক্লিয়ার? মানে Cl আর H যুক্ত হয়ে একজন আরেকজনকে কি করেছে? বিনিময় করেছে, মানে তুই আমারটা নে আমি তোরটা নিই। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো যদি এরকম টাইপের হয় যে কেউ কাউকে প্রতিস্থাপন করেনি পুরোপুরি, যে যা তুই একা চলে যা, হেঁটে যা, একা, যেমন এখানে হাইড্রোজেনকে কিন্তু একা পুরো তাড়িয়ে দিয়েছে, ও একা বসে আছে, হাইড্রোজেন গ্যাস হিসাবে রিমুভ হয়ে গেছে, এটাকে বলা হয় প্রতিস্থাপন। কিন্তু বিনিময় মানে কি? একে অপরের দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে, যেমন পুরোপুরি কাউকে একা ছাড়েনি, কাউকে না কাউকে তার সঙ্গে দিয়েছে, ক্লিয়ার? তো এইটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। এই কারণে এই বিক্রিয়াটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। আশা করি তোমরা যতটা আমি পারলাম তোমাদের কিভাবে রিয়াকশান চিনতে হয় সেটা কিন্তু শেখালাম। পরবর্তী কোশ্চেন দেখো,
নিচের কোনটি একটি ইনসিটু সংরক্ষণ কেন্দ্র? আগে বুঝতে হবে ইনসিটু সংরক্ষণ মানে কি। ইনসিটু সংরক্ষণ মানে এটাই, ধরো আচ্ছা আগে এক্সিটু বলি। এক্সিটু বুঝলে তুমি ইনসিটু সহজেই বুঝে যাবে। এক্সিটু মানে ধরো সাপোজ আমি মনে করো আমি বাস করছি পশ্চিমবঙ্গে, ক্লিয়ার? আমি পশ্চিমবঙ্গে বাস করছি, পশ্চিমবঙ্গের কোনো একটা জেলায়, সেই জেলার আমার সেই জেলাটা হচ্ছে আমার খুব প্রিয়, যে জেলায় বাস করি না কারণ ধরো আমি বর্তমানে নদিয়া জেলায় বাস করি এবং নদিয়ার নবদ্বীপে আমি বাস করি, ক্লিয়ার? তো নবদ্বীপের জায়গাটা আমার কাছে থাকতে থাকতে একটা চেনা পরিচিত হয়ে গেছে। হঠাৎ আমি কোনো বিভিন্ন কারণবশত আমি ধরো চলে গেলাম এমন একটা জায়গায় যেখানে ধরো কোনো একটা জায়গায় সেখানে আমাকে থাকতে হলো। তো যদি কোনো একটা অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ইনসিটু, কেমনভাবে মানে আমাকে থাকার জন্য সেখানে আমার মতো করে পরিবেশ করে দিয়েছে, ক্লিয়ার? আমি আছি অন্য একটা জায়গার, কিন্তু সেখানে থাকার জন্য আমাকে আমার মতো করে সারাউন্ডিং যে আমার পরিবেশ তৈরি করে দিয়েছে, এটাকে বলা হয় ইনসিটু। যেমন এই যে আফ্রিকা থেকে নরেন্দ্র মোদী চিতা এনে যে বর্তমানে ভারতে ছেড়েছে, তো সে তো আফ্রিকার চিতা, কিন্তু বর্তমানে তাকে সংরক্ষণ করা হয়েছে ভারতে এনে। তো এই টাইপের যে সংরক্ষণ এটাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ। তাহলে এক্সিটুর মধ্যে কোনগুলো পড়ে? যেমন জাতীয় উদ্যান এক্সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন এক্সিটু সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ এক্সিটু সংরক্ষণ। তাহলে ক্রায়ো সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান না, চিড়িয়াখানা, কেননা চিড়িয়াখানাতেও তো বিভিন্ন প্রাণী থাকে যারা তাদের সংরক্ষণ করা হয়, তারা যে ওই পরিবেশেরই তার তো কোনো মানে নেই, তারা বিভিন্ন দেশের হতে পারে। তো এই কারণে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন আর ক্রায়ো সংরক্ষণ এগুলো হচ্ছে এক্সিটু সংরক্ষণ। কিন্তু জাতীয় উদ্যান, অভয়ারণ্য, তারপরে সংরক্ষিত বন এগুলো হচ্ছে তোমার ইনসিটু সংরক্ষণ। তো ইনসিটু এক্সিটু সংরক্ষণ থেকে কিন্তু আমি ডিটেলসে যতটা পারলাম বলে দিলাম, এবং এইখান থেকে কোশ্চেন দেবেই, ক্লিয়ার? আমি পরবর্তীকালে এক্সিটু নিয়ে বা ইনসিটু নিয়ে ডিটেলসে আরও ভিডিও আনবো। তো আশা করি তোমাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। প্লিজ চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর যদি ভালো না লাগে তার কারণ কি সেটাও তোমরা জানাতে পারো কমেন্টে, যে স্যার এই অসুবিধা হচ্ছে, অসুবিধার কারণটা আমাকে জানিয়ে দেবে। ভালো না লাগার কারণটা সেটা বলবে, তো আমি চেষ্টা করবো নিজেকে ইমপ্রুভ করার। ওকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।